আসসালামু আলাইকুম। বলো। আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 12:30। আমরা ঘুম থেকে খালা ভাগ্নে উঠছি কয়টায়? 12টায়, তাই না? হ্যাঁ, ওটা আমাদের জন্য কোনো ব্যাপার না, তাই না মা? তো যাই হোক, এখন আমরা সব কাজ করতেছি। ফিল্টারে পানি দিলাম, পানি ভরলাম, তাই না? প্রার্থনা আমার সাথে সাথে হেল্প করতেছে। প্রার্থনার নানি ঘর ঘোরাঘুরি করতেছে। আমাদের কাজের কোনো রকম এখনো সিস্টেম আসে নাই, তাই না মা? আমরা সব ঘোরাঘুরি করে দেখতেছি কে কী করে। আমাদের কিচ্ছু হয় না, সব ঘর বাড়ি এলোমেলো। আমরা চাদর উঠাচ্ছি, তাই না? এখানে যে আমাদের খালামণি চলে আসছে, খালামণি কাটাকাটি করতেছে। খালা কি রান্না বলো? হ্যাঁ, জোরে বলো। আর আর মুরগি আনতে গেছে। খালা বললো যে আজকে হলো শুটকি মাছ রান্না করবে, মুরগি রান্না করবে, করলা ভাজি করবে। এই আর আমাদের বাড়ি ঘর একদম যা তা অবস্থায়। এই যে এখন সব গোছাইতে হবে। আম্মা এই ঘর সে ঘর ঘুরতেছে। সকালবেলা উঠে আম্মা মনে করছে আজকে মনে হয় কোনো কাপড় নাই, কিন্তু কাপড় দিয়ে ভর্তি বাসায়। সব কাপড় ওয়াশিং মেশিনে এইমাত্র দিয়ে আসলাম। এই হলো সকালবেলার সমাচার। আমার সাহেব বের হয়ে গেছে সকালই। আমাদের আম্মা চুলনি পরিষ্কার করবে। আর আমার খালামণি এখনো কিচ্ছু রোজা থাকতে দেই নাই। রোজা না থাকলেও সে সারাদিন না খেয়ে থাকে, কিচ্ছু খেতে চায় না। আর আম্মা চিরুনি নিয়ে ঘোরাঘুরি। কয়টা চিরুনি আম্মা? 4টা চিরুনি পরিষ্কার করবে। আম্মার যত কাজ আছে, ওখানে ব্রাশ আম্মা অসংখ্য আছে। তো যাই হোক, কাজগুলো না হয় শুরু করে দেই। শুরু করলেই শেষ হবে, যেহেতু 1টা বাজে, 12:30 বাজে, 2টা বেজে যাবে কাজ শেষ করতে, তাই না মা? আর আমার মাটা মন খারাপ না, আমার মাটা যেতে চায় না। আমার মা খালি বলে চলে আসো, তাই না মা? এই তো যেতে হবে না। তো ভাগ্নির সাথে একটু খোশ গল্প করে এখন তো বাসায় যে গেস্ট আসলে দেখা যায় যে মিশন ড্রয়িং রুমে একা থাকতে চায় না, আমিও রাখতে চাই না, একটু ভয় পায়। তো এর জন্য আবার দেখা যায় যে ফ্লোরিং করতে হয়। তো ড্রয়িং রুমের তশকটা তো খুব পিচ্ছি, ফ্লোরিং করতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, ফ্লোরিং করলে তো আবার সকাল এসে সেগুলো গুছায় ফেলতে হয়। আমার বাসায় কোনো কারণে যদি এলোমেলো থাকে, সেদিন কেউ না কেউ চলেই আসবে। এমন কেউ আসবে যে আফসোসের আর সীমা থাকবে না, এরকম অবস্থা। তো যাই হোক, এই কারণে আবার ড্রয়িং রুমটা সুন্দর করে গোছায় নিচ্ছি। আম্মা এসছে, খালা আছে। আজকে আমার রান্নাঘরে নো এন্ট্রি। এক রান্নাঘরে 3 জন ঢুকলে সে কাজ কোনোদিনও ভালো হবে না। তো যাই হোক, এই চাদরটা বাতিল করতে চাইছিলাম, বেশি গাঢ় কালার দেখে হিজিবিজি বেশি। পরে দেখলাম যে না, পেরেই ফেলে। এখন ইদানিং চাদরের এমন দাম হয়েছে তা বলার মতো না, মানে লাগামহীন। হোমটেক্সের চাদর মানে কত কম দাম ছিল, একদম কাটায় 3:45। বাইরে যে কি পরিমাণ রোদ, এরে বাপরে বাপ, ধুধু করতেছে রোদে আমার কাপড় চোপড় মনে হয় 1 ঘন্টার মধ্যে সব শুকিয়ে গেছে। 1 ঘন্টাও না, আধা ঘন্টার মধ্যেও বলতেছে আজকে না আমার একটু রোজা লেগে গেছে মনে হচ্ছে। আর এই যে আপনারা অনেকদিন একজনকে দেখেন না, অনেকে মিস করতেছে তার ভাইয়াকে, যে তার ভাইয়া আজকে একটু তাড়াতাড়ি আসছে বাসায়, কারণ তার ইফতার পার্টি আছে। একটু হাই বলো। তার শরীরটাও বেশি ভালো না, একটু জ্বর। এই সবাই একটু দোয়া করেন। এই আর তার আজকে ইফতার পার্টি কোথায় জানো? ঢাকার মধ্যে। তো যাই হোক, তার মনে হয় ফ্রেন্ডদের সাথে একটা ইফতার পার্টি আছে। মা, তোমার পেটে এখনো ভুঁড়ি রোজা থেকে তো কমে নাই, ব্যাপার কি? রোজা থেকে বেশি শুকাও নাই, তাই না? গাটা বেশ গরম। তো তুমি তো ইফতার করবা না জানলে তো আমরা তো তাহলে এত ইয়াতে যাইতামই না। একটু ঘুমানোর চেষ্টা করো। রোজা থেকে আবার তার ঘুম ধরে না, আমার আবার রোজা রাখলেও ঘুম হয়। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করি যে কী রান্না করলাম আজকে। আমি তো রান্না করি না, রান্না তো সাধারণত আম্মা আসলে, আম্মা খালা ওনারাই সবাই করে। তো যাই হোক, একটা করে দেখাই কী রান্না করছে আজকে। রেসিপিগুলোও ছিল আম্মার ইয়াতে, কি যেন বলে, আম্মার মতো করে। আমি বলেও দেই না যে কি রান্না হবে আর কি রান্না হবে না। ওরে মাই গড, দেখানো যায় না। এখানে আছে হলো শুটকি ভুনা। আম্মার হাতে শুটকি ভুনা বরাবরই মজা, বলছি। এখানে ছোলাটা সেদ্ধ করে রাখা হয়েছে, আজকে মনে হয় লাগবে না, কারণ বাসায় ছোলা বাগার দেওয়া ছোলাই অনেক আছে। এখানে আছে হলো করলা ভাজি। এই যে সুন্দর করে করলা ভাজি করছে, আজকে বেশি মচমচা করে নাই খালা।
এখানে আছে গরুর গোশ, এই যে ঝাল টকটকে গরুর গোশ। আর এখানে আছে হলো চিকেনটা এইমাত্র প্রার্থনা ভাত খাইছে। আমার বাসা তো প্রার্থনাকে শুধু রোজা রাখতে দেই না, ও থাকতে চায়, তা বলে যে না থাকার দরকার নেই। তো যাই, আর ফ্রিজে আছে হলো ডাল। এই হলো আজকে দুপুরবেলার রান্নাবান্নার আয়োজন ছিল, জাস্ট 5টা আইটেম। এই করলা ভাজি, চিকেন, গরুর গোশ, শুটকি মাছ আর হলো ডাল। আম্মা মলা মাছ রান্না করার কথা বললো, তা বললাম রোজার দিনে যাই রান্না করুক তাই গড়াগড়ি করবে। বললাম আম্মু দরকার নেই, আম্মা দরকার নেই। এইগুলো অবস্থা। মাহিনের ম্যাম আসছে, মাহিন পড়তে বসছে, আর প্রার্থনা আমার জন্য অপেক্ষা করতেছে আমি কখন যাব। তখন সে একটু ঘুমাবে না, জাস্ট একটু দেখে বড় ছেলে কি করে দেখে আসি। আব্বুকে এখানে আসো, ওই যে বড় ছেলে বারবার নানির কাছে উঠে যায়। এই যে পড়তে বসে এসছি, এই যে বই খুলে মানে বারবার উঠে যাচ্ছে, মানে নানি থাকলেই তার মানে তোমার মাহিনী শোন, তোমার কথা ক্যামেরায় কেবল বললাম। এই যে তাদের 2 ভাই বোনের অবস্থা এরকম। প্রার্থনা একটা হাই বলো তো। এই যে হাতে বড় ভাইয়ের এই অবস্থা, সে পড়তে বসলে খালি উঠে আসে। আর প্রার্থনার পড়াশোনা ছুটি না, মা খালামণি বাসায় আসছে তাই। আর এখানে আম্মা শুয়ে আছে, এই যে আম্মা রোজা লেগে গেছে। তো যাই হোক, আমি এখন মানে মোটামুটি 4:30টার মনে রেস্টে চলে যাব। 4:30টার পরে ইফতারি প্রিপারেশন শুরু হবে ইনশাল্লাহ। বলো খালামণি, বলো সবাই ভালো থাকবেন, বলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা এই শেষ করতেছি না তো, ইফতারের আগে দেখা হবে। ইফতারের আগে দেখা হবে। মনে করছে বিদায় নিচ্ছি। রব্বু ইফতার পার্টিতে যাচ্ছে, আমাদের রেখে রেখে তুমি ইফতার পার্টিতে যাও তাই না? মিরপুর নাকি জ্যাম পড়বে নাকি? ও তারপর লিফট আসতে না, আমাদের ইদানিং লিফট খুব মানে অপেক্ষা করতে হয়। আর এদিক দিয়ে প্রচুর বাতাস আসতেছে, এদিক দিয়ে বাতাস এসে আমার এই যে জায়গাগুলো ফুলগুলো সব ধুলা করে ফেলে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ, সাবধানে যাও। প্রার্থনা চলে গেছে। প্রার্থনা চলে যাওয়ার পর আমি এমন ঘুম দিছি, এক ঘুমে একদম দেখা যায় যে 5:30 কি 6:45 বাজে। এখন তড়িঘড়ি করে আম্মা, আমি, মিশন সব টেবিল রেডি করতেছি। যদি ওর বাবা বাসায় নাই কোনো টেনশন নাই, কিন্তু আব্বা আবার ফোন করে বলছে যে আসতেছে। আব্বা সকালবেলা চলে গেছিলো, যে আর ভাল লাগে নাই, বলতেছে মিশন বাহিনী ছাড়া ভাল লাগতেছে না। তা আমি বললাম যে তাহলে তাড়াতাড়ি টেবিলটা না হয় রেডি করে ফেলি। তো যাই হোক, আব্বা চলে আসতেছে, এর জন্য আমরা তাড়াহুড়া করে টেবিলটা রেডি করে ফেলতেছে। আর আম্মা মনে হয় ফ্রিজে কি খোঁজাখুঁজি করতেছে। আম্মা আবার ইফতার টাইমের আগে বেশ উদ্বিগ্ন হয়ে যায়, মনে করে সময় নাই। এই কিন্তু সময় কিন্তু এখনও বেশ খানিকটা আছে, প্রায় 15 মিনিটের মতো। তো যাই হোক, এই যে আব্বা আসছে, আব্বা বসে গেছে। আব্বা কিন্তু আসছে মাত্র 5 মিনিট। তো আজকে আমাদের টেবিলে আছে হলো অ্যাজ ইউজাল ইফতার, সাথে আছে আজকে আমাদের 7 তালার ভাবি চিকেন বিরিয়ানি পাঠাইছে। চিকেন বিরিয়ানি, ফ্রুটস, বুট বড়া, মুড়ি, তারপরে হলো কি বলে বড়া, আর সাথে হলো বেগুনি, অ্যাজ ইউজাল ইফতার। তো যাই হোক, আব্বা আম্মা আবার ওই ট্র্যাডিশনাল ইফতার ছাড়া তারা অন্য কিছু পছন্দ করে না। ইফতার টাইমে তারা ইফতার এটাই বেশি পছন্দ করে। ইফতারের পরে আসলাম চা বানাতে। তো যাই হোক, নামাজ পড়তে পড়তে মানে বাবু ভাইয়ের কথা মনে হলো। বাবু ভাই মানে আমাদের সিরাজগঞ্জের যে বিএনপির সম্পাদক যেন ছিল। যাই হোক, আমরা তো রাজনৈতিকভাবে বাবু ভাইকে চিনতাম না, পারিবারিকভাবে চিনতাম। আমার পিছনে দেখেনি তাই সে থালা বাসনের কী অবস্থা। তো যাই হোক, মানে আমার না অনেক সময় দেখা যায় যে আত্মীয় মানে যার সাথে আমার ব্লাড কালেকশন আছে বা কী বলবো খুব কাছের, সে মারা গেলে হয়তো দোয়া করি বা মনে করি যে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। কিন্তু আবার দেখা যায় যে কিছু কিছু মানুষ মারা গেলেন আমার এমন খারাপ লাগে, দেখা যায় যে আমি আমার মাথা থেকে কোনোভাবেই সরাতে পারি না। তো যাই হোক, বাবু ভাই যে এতদিন, বাবু ভাইয়ের সাথে কিন্তু আমার লাস্ট প্রায় 17 বছর 18 বছর কোনো যোগাযোগ নাই, দেখা নাই। মানে আমি যখন সেই ইন্টারমিডিয়েট লাইফে পড়তাম, হ্যাঁ ইন্টারে পড়তাম যখন, তখন আমি হয়তো 2-1 বার আমাদের বাসায় বাবু ভাই আসছে আপাকে নিয়ে, নিপা আপাকে নিয়ে। এই আমি হয়তো তাদের বাসায় 2-4 বার গেছি, সেই হিসাবে হয়তো আমাদের সাথে পরিচয়টা ছিল। কিন্তু সে যে একদম মানে মন থেকে মানে তুমি করে, আমি তো ছোট তার জুনিয়র অনেক। তো যাই হোক, আশা আপু বলে মানে তুমি করে বলতো, ছোট বোনের মতো আদর করতো। তো মারা গেছে শুনে মনটা আমার কাছে এত খারাপ হয়েছে কালকে থেকে। মনে হচ্ছে যে একদম কি বলবো, মনে হচ্ছে যে খুব কাছের পরিবারের কেউ চলে গেলে যেরকম মনে হয় যে মানে কি বলবো, যে পাখা হয়ে মানে পাখা যদি থাকতো উড়ে যায়, যদি জুনি বাবুর কাছে বসতে পারতাম, একটু কথা বলতে পারতাম, খুব ভালো লাগতো। মনটা খুব খারাপ লাগতেছে।
এবং আসলে ফেসবুকের যুগ, আমরা অনেকের সাথে আসলে অ্যাড হতে পারি না। যদি ফেসবুকে কারো না কারোর সাথে অ্যাড থাকতাম, ভাই যে এত অসুস্থ ছিল এটা যদি ঢাকা জানতাম যে ঢাকায় ছিল, স্কয়ার হাসপাতালে ছিল, আসলে আমরা তো সিরাজগঞ্জ থাকি না, অনেক কিছুই হয়তো ওইভাবে জানা হয় না। তো যাই হোক, স্কয়ার হাসপাতাল আমাদের বাসা থেকে আর কতই বা দূর, কত স্কয়ার হাসপাতালের সামনে দিয়ে যাতায়াত করলাম ঈদের সময়, ঈদের আগে পরে। তো যাই হোক, হয়তো দেখতে যেতে পারতাম, একটু ভালো লাগতো। তো কালকে থেকে মৃত্যু সংবাদটা শুনে যতটা খারাপ না লাগছে, তার যে ভিডিওতে যখন বারবার দেখতেছি লাশ নিয়ে গেছে সব দেখাচ্ছে, তারও মনে হয় আমি যদি ভুল না করে থাকি 2টা ছেলে, মেবি এই বড় ছেলেটা মনে হয় আমার ছেলের বড় হবে, 2-1 বছরের, 2-4 বছরের বড় হতে পারে। তাহলে মনে হয় তো কত হবে, 18-19 বছর বয়স, কি বা বয়স, এই বয়সে বাবাকে হারায় ফেললো। পাপা যেমনি ছিল, মানে সুন্দরী বলতে আমরা যা বুঝাই, মানে প্রচণ্ড পরিমাণে আল্লাহ মনে হয় নিখুঁতভাবে তৈরি করছে, তেমনি তার আচার ব্যবহারটাও খুব ভালো ছিল। তো যাই হোক, বারবার মানে নামাজ পড়তে বসেও না, মানে অজান্তে চোখ দিয়ে পানি চলে আসলো। যে আল্লাহ যেন ভাইকে ব্যস্ত নসিব করে, ইনশাল্লাহ যে ভাবির সাথে দেখা করব, আল্লাহ যদি, মানে ভাবি করে বলতাম না, সরি আপা করে বলতাম, বাবু ভাইকে ভাই করে বলতাম, আর পাপাকে আপা করে বলতাম। মানে যত তাড়াতাড়ি যেতে পারি না কেন, যে একটু দেখা করলে মনে হবে যে নিজের কাছে হালকা মনে হবে। কেন যেন আমি ধরনেরই পাগল, আমার আত্মীয় রিলেটিভস মানে একদম ব্লাড কালেকশন কেউ মারা গেলে আমার অনেক সময় এতটা খারাপ লাগে না। আবার দেখা যায় যে না, যার সাথে আমার অনেক বছর দেখা নাই, আমি হয়তো চিনি জানি বা একটু ভালো ব্যবহার তার কাছ থেকে পাইছি, মানে সে কথাটা আমার বারবার দেখা যায় যে মনে হয় নিজে অসুস্থ হয়ে যায়, মানে অসুস্থ ফিল করি সবসময়। তো যাই হোক, যারা ভিডিওতে চেনেন না তারা বুঝবেন না আমার কথাটা। আমাদের সিরাজগঞ্জেরই আমাদের একটা কাছের বড় ভাই, উনি দলগতভাবে যা করতেন সেটা বলতে চাই না, প্রচণ্ড পরিমাণে ভালো মানুষ ছিলেন। ভাইরাস জনিত একটা কারণে খুব অল্প বয়সে মারা গেলেন, মনে হয় কত 45-48 বছর বয়স হবে, খুব একটা বেশি যে তা না, আমার হাজব্যান্ডের চেয়ে কিছু কিছু বড় হবে, কিছু দিনের হয়তো বড় হবে এরকম। তো যাই হোক, শুনলাম যে ভাইরাস জনিত কারণে উনি মারা গেছে। তো যাই হোক, আপাকেও চিনি, ভাইয়াকেও চিনি, এর জন্য মনটা খুব খারাপ হয়ে গেল। আর সবসময় বললাম যে আসলে কখনকার ডাক আসে কেউ বলতে পারে না, ডাক আসলে চলে যেতেই হয়। এই কত মানুষ জানাজায় হয়েছে, মনে হয় যে হাজার হাজার মানুষ, এই কোনো মানুষের আটকায় রাখতে পারলো না, এই তো দুনিয়া। তো যাই হোক, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবু ভাইয়ের জন্য দোয়া করবেন, যারা চেনেন না তারাও দোয়া করবেন যে আল্লাহ আশাবার যে কাজিনটা মারা গেছে বা যে বড় ভাইটা মারা গেছে, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। দোয়া, কার দোয়া কখন কবুল হয় সেটা বলা যায় না। শুধু এটুকুই বলতে চাই যে 2টা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা রেখে, আপাকে রেখে সে খুব অসময়ে চলে গেছে। 45-48 বছর বয়স, এটা কোনো বয়স না এই এই বয়সে। তো যাই হোক, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।